বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছে। মহান আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাই। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে উচ্চাঙ্গের হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন এবং আমাদের জেহেন শক্তিকে আল্লাহ আপনি বাড়াইয়া দেন। যারা উপস্থিত হতে পেরেছি প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে লেভেল 3 পড়েছিলাম, আর আজকে আমরা পড়ার কথা ছিল লেভেল 4, কিন্তু আমরা আজকে লেভেল 4 পড়ব না। আজকে আমরা পার্ট 5 বা লেভেল 5 পড়ব। লেভেল 4টা অনেক বড়। লেভেল 4টা আমাদেরকে আমরা সম্ভবত 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। তো এই জন্য আমরা আজকে লেভেল 5 অথবা পার্ট 5 পড়ব, যেটা হচ্ছে আমাদের কেস টেকিংয়ের হচ্ছে মেডিকেল হিস্ট্রি অধ্যায়। আমাদের কেস টেকিং পার্টের মেডিকেল হিস্ট্রি এটা হচ্ছে আমাদের অধ্যায়। এই অধ্যায়টাতে আমরা বেশ কিছু হিস্ট্রি নিতে হবে, ইতিহাস নিতে হবে রুগীর এবং রুগীর ফ্যামিলির, এবং বেশ কিছু আর্গুমেন্ট এখানে নিতে হবে। এটার যে টেকনিক, এটার যে ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড, বা এটা আমরা কিভাবে সহজে নিতে পারি, বা আমরা কম সময়ে কিভাবে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটার অ্যাপ্লাই করতে পারি, এইটার একটা ক্লাস আজকে ইনশাল্লাহ আমি নিচ্ছি আর কি। তো এটা আমার একান্ত নিজস্ব সাজানো গোছানো ব্যাপার। আমি হোমিওপ্যাথি সম্পর্কে যতটুকু পড়ালেখা করে বা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝেছি সে তারই আঙ্গিকে আমি নিজে যে কেস টেকিংটা ফরম্যাটটা ফলো করি সেটাই আপনাদেরকে এখানে শেয়ার করছি। তো আমার এই কেস টেকিংটাই যে একমাত্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, এরপরে যে আর কোনো শ্রেষ্ঠত্ব নাই, এটা কখনো স্বীকার করা যাবে না। এটাই হচ্ছে বাস্তবতা। আমার চাইতেও আরও অনেক ভালো ভালো ডাক্তার আছে, আমার চাইতেও আরও অনেক ভালো ভালো কেস টেকিং করার লোক আছে, কিন্তু আমি যেটা করি আমার স্টুডেন্টদেরকে তো আমি এটাই শিখাইতে পারবো। কিন্তু প্রত্যেকটা গুরুর যে শিষ্য থাকবে সেই শিষ্যর জন্য তার গুরুই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এই আকীদা, এই ঈমান তাদেরকে রাখতে হবে। এটাই হচ্ছে সিস্টেম, যে শায়েকের মর্যাদা, যে শায়েকের কাছে আমি যাব তার মর্যাদা পৃথিবীর মধ্যে উনি আমার সবচাইতে বড় শিক্ষক। আমার শায়েকের চেয়ে এই পৃথিবীতে আর বড় কেউ নাই, এটা ভাবা। কিন্তু অন্যদেরকে আমরা সম্মান করব, তাহলে কিছু ফায়দা পাওয়া যাবে। যাই হোক, এটা অন্য বিষয়ে কথা, আমরা আমাদের আলোচনায় আসি। তো মেডিকেল হিস্ট্রিতে আমাদের 10টা পয়েন্ট আছে। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলেছি, আমরা এখানে 3 কালির ব্যবহার করেছি। লাল কালিটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, নীল কালিটা তারপরের ইম্পর্টেন্ট, কালো কালিটা তারপরের ইম্পর্টেন্ট। তো এখানে আমরা প্রথমে মেডিকেল হিস্ট্রিটা মানে হচ্ছে কি রুগীর যে ইতিহাস, কিছু ইতিহাস আমাদেরকে জানতে হবে। এই ইতিহাসগুলা আমরা কয়েকটা পার্টে ভাগ করেছি। 1 নাম্বার হচ্ছে আমরা জানবো হচ্ছে রুগীর পার্সোনাল মেডিকেল হিস্ট্রি জানবো। পার্সোনাল মেডিকেল হিস্ট্রি, এই পার্সোনাল মেডিকেল হিস্ট্রিটার ভিতরে এখানে 2টা পার্ট আছে। 2টা পার্ট, এগুলা সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়। দেখেন, কেস টেকিং কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমার এই পদ্ধতি বা এই যে সিস্টেমটা, এই যে মডেলটা কিন্তু অনেক ইজি, এবং আপনারা অনেক অল্প সময়ের মধ্যে করে নিতে পারবেন। এবং সবগুলা পয়েন্টকেই যে আপনাকে পূরণ করতে হবে তা না। আপনি যখন আস্তে আস্তে যখন আপনার লেভেল আপ হতে থাকবে, আপনার যখন গিয়ার আপ হতে থাকবে, আপনি তখন আস্তে আস্তে আপনার কাঙ্ক্ষিত মাত্রায় আপনি পৌঁছে যাবেন। তখন দেখা যাবে যে একটা কেস নিতে আপনার কিন্তু খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 25-30 মিনিট লাগবে, বা খুব বেশি কমপ্লিকেটেড কেসে আপনার 40 থেকে 50 মিনিটের মধ্যে আপনি করে ফেলতে পারবেন। এবং 1 ঘন্টার মধ্যে যত জটিল কেসই হোক না কেন, আপনি রেপার্টরি সহ আপনি কেস টেকিং ফুল করে আপনি একটা ওষুধে আসতে পারবেন ইনশাল্লাহ। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে আপনার খুব শর্ট টাইমের মধ্যে আপনি ওষুধ সিলেকশন করতে পারবেন। এখানে অনেক সায়েন্টিফিক ব্যাপার আছে। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম,
পার্সোনাল মেডিকেল হিস্ট্রিতে আমাদের দুইটা জিনিস জানতে হবে। এক নাম্বার হচ্ছে রুগী এই পর্যন্ত কি কি রোগে ভুগেছে, এইটা একটা পয়েন্ট আপনাদেরকে নোট করতে হবে। পার্সোনাল হিস্ট্রিতে আমরা দুইটা পার্ট জানবো, একটা হচ্ছে রুগী এই পর্যন্ত কি কি বড় বড় অসুখে সে ভুগেছে। এখন বড় অসুখ ছোট অসুখ এটা আমার জানার দরকার নাই, আমরা রুগীকে জিজ্ঞেস করতে পারি এইভাবে যে আপনার আজ পর্যন্ত আপনি ছোটবেলা থেকে আপনার মনে পড়ে বা আপনার জ্ঞান মতো বা আপনার জানা মতো আপনি কি কি রোগে আপনি ভুগেছেন, একটা একটা করে আপনি বলুন। এটা একটা ব্যাপার। আর সেকেন্ড জানতে হবে, এটা গেল হচ্ছে যে রুগীর এ পর্যন্ত সে কি কি রোগে ভুগেছে, এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে রুগীর বেশি ঘন ঘন কি রোগ হয়েছে, এমন কোনো রোগ রুগীর ছিল কিনা যেটা রুগীর বারবার হয়েছে, রিপিটেডলি ভাবে হয়েছে। আমি আপনাদেরকে উদাহরণ দিই। পার্সোনাল মেডিকেল হিস্ট্রিতে আমরা রুগীকে কোশ্চেন করতে পারি কিভাবে। আমাদেরকে জানতে হবে দুটা জিনিস, রুগীর আজ পর্যন্ত কি কি রোগ হয়েছে এইটা, আর রুগীর একাধিকবার কোনো রোগ হয়েছে কিনা এইটা। এই দুটা জিনিস আমাদেরকে খুব ইম্পর্টেন্ট এই জায়গার জন্য, যে আমি পার্সোনাল মেডিকেল হিস্ট্রির ভিতরে এই দুইটা পয়েন্ট জানবো। এখন এই দুইটা পয়েন্ট যদি আমি জানতে চাই, আমি রুগীকে কিভাবে কোশ্চেন করব। আমি প্রথমে রুগীকে কোশ্চেন করব যে আপনি আজ পর্যন্ত আপনার জানা মতে কি কি রোগে ভুগেছেন, উল্লেখযোগ্য কি কি রোগে ভুগেছেন আপনি একটু বলুন। রুগী বলল যে আমার টাইফয়েড হয়েছে, আমার ব্যথা পাইছি, আমি একবার আমার প্রস্রাবে ইনফেকশন ছিল, আমার একবার খুব কাশি হয়েছিল, আমার বেশ কয়েকবার জ্বর এসেছে, আমার মনে হয় যে আমি ছোটোবেলায় বেশ কিছু বেলায় আমি টাইফয়েড ঘন ঘন টনসিলে আক্রান্ত হয়েছি, বা আমি একবার টনসিলে আক্রান্ত হইলাম, তারপরে ডাক্তার বলল অপারেশন করে ফেলার জন্য, আমি অপারেশন করে ফেলেছি। তাহলে এখানে রুগীর হিস্ট্রিটা জানতে হবে যে রুগীর কোনো অপারেশন হয়েছিল কিনা, রুগীর কোন কোন রোগ হয়েছে এবং কোন কোন রোগ একাধিকবার হয়েছে। যেমন ছোটবেলা থেকে তার ঘন ঘন পাতলা পায়খানা হয়েছে, এইটা রোগীর জন্য পার্সোনাল মেডিকেল হিস্ট্রিতে খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই ডিজিজটা বা ওই সিমটমটা বা ওই ডিজিজের এগনিস্টে ভাইটাল ফোর্সের যে অ্যাবনর্মালিটি এটা বারবার প্রকাশ পেয়েছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরেন বারবার টনসিলে যারা আক্রান্ত হয় তাদের জন্য ক্যালকেরিয়া গ্রুপ এবং ব্যারাইটা গ্রুপ খুবই ইম্পর্টেন্ট, অথবা টিউবারকুলার গ্রুপের মেডিসিন খুবই ইম্পর্টেন্ট নিয়ে আসে। তাহলে রুগী যদি একাধিকবার যদি টনসিলে আক্রান্ত ছিল, এই জন্যই তো ডাক্তার অপারেশন করে ফেলছে, এটাও আমাদেরকে বুঝতে হবে। রুগীর ঘন ঘন ঠান্ডা লাগতো, রুগীর বারবার পাতলা পায়খানা হয়েছে, রুগীর বারবার শ্বাসকষ্ট হইতো, রুগীর বারবার ইনফেকশাস ডিজিজে আক্রান্ত হইতো, রুগীর 5 বার টাইফয়েড হয়েছে, হ্যাঁ, রুগীর বারবার আচিল হয়েছে, রুগীর বারবার প্রস্রাবে ইনফেকশন হয়েছে, এই ধরনের যত হিস্ট্রি পাওয়া যায়, সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে রুগীর কোনো অপারেশনের কোনো হিস্ট্রি আছে কিনা এবং রুগীর কোনো রোগ বারবার হয়েছে কিনা। সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রুগীর কোনো রোগ যদি বারবার যদি হয়, এইটা আমার একদম মানে সুপার গ্রেডের সিমটম, এটা মনে রাখবেন আর কি। তাহলে পার্সোনাল মেডিকেল হিস্ট্রিতে আমি রুগীকে কি জিজ্ঞেস করব, আবারও বলছি, আপনার এ পর্যন্ত বড় কি কি রোগ হয়েছে, বা আপনার কোনো রোগ যেটা আপনার বারবার হয়েছে, ছোটবেলায় হোক বড়বেলায় হোক, বারবার কোনো রোগে আপনি আক্রান্ত হয়েছেন কিনা। এইটা আপনি একটা জিনিস মনে রাখবেন যে পার্সোনাল মেডিকেল হিস্ট্রি কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে চাইল্ডহুড হিস্ট্রি, একটা হচ্ছে অ্যাডাল্টহুড হিস্ট্রি। তো আপনার কিন্তু দুটাই নিতে হবে। তো আপনি এখানে সময়কে সংক্ষেপ করার জন্য এইভাবে কোশ্চেনটা থ্রো করতে পারেন যে আপনার ছোটবেলা থেকে আজ পর্যন্ত বড় বড় কী রোগ হয়েছে, আর ছোটবেলা থেকে এ পর্যন্ত এমন কোনো রোগ আছে কিনা যেটা আপনার বারবার হয়েছে। তাহলে আপনার অল্প কথায় আপনি দুইটা হুডেরই আপনি সিমটম কালেকশন করতে পারবেন, তার অ্যাডাল্টহুডেরও পাবেন এবং তার চাইল্ডহুডের হিস্ট্রি পাবেন। এই গেল আমার পার্সোনাল মেডিকেল হিস্ট্রি। 2 নাম্বার হচ্ছে হরর অফ পাস্ট। হরর অফ পাস্ট বলতে অতীতকালীন ভীতি, হরর অফ পাস্ট অতীতকালীন ভীতি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আর কি।
অতীতকালীন ভীতি। এখন এই অতীতকালীন ভীতির মধ্যে দুইটা জিনিস আছে, কোনো নির্যাতন হতে পারে অথবা কোনো ভয় হইতে পারে বা কোনো ঘটনা হতে পারে যেটা তার মনে একটা গভীরভাবে দাগ কেটে দিয়েছে। যেমন ধরেন সে কুকুর তাড়া দিয়েছিল, বা সে সুন্দরবনে যে বাঘ দাবার খেয়েছে, বাঘের তাড়া খেয়েছে, অথবা তার কোনো জীবনে নৌকাডুবি হয়েছে। ওই যে নৌকাডুবির পর থেকে যে তার ভয়, আমি এরকম রুগী দেখেছি যে একটা চরের একটা লোক নৌকাডুবির পর থেকে তার পেটের ব্যথা, এত পেটের ব্যথা, কঠিন অবস্থা, একদম ইন্ডিয়ার ব্যাঙ্গালোর পর্যন্ত ফিরে এসেছে। পরবর্তীতে তাকে ভয়ের উপরে অ্যাকোনাইট দেওয়া হয়, অ্যাকোনাইট সিএম একটা ডোজ দেওয়ার পরে পেট ব্যথা ভালো হয়ে যায়। এরকম অনেক, এবং পার্সোনাল হিস্ট্রিতে অনেক মানুষ আছে। যেমন এই কয়েক বছর আগে একটা রুগী পেয়েছিলাম, রুগী একদম মানে কিছুক্ষণ পর পর রুগী বলে যে আমি আর বাঁচবো না, মরে যাব, ইগনেশিয়ার মতো সিমটম, কিন্তু ইগনেশিয়া দেওয়ার পরে রেজাল্ট আসে নাই। পরে হরর অফ পাস্ট হিস্ট্রিতে যে সে বলেছিল যে সে একবার তাবলিগ জামাতে কোনো জায়গায় যে রাত্রেবেলা যখন সে বাইরে বের হয়েছিল, তারপরে যে একটা সে ভয় পায়, তারপর থেকে তার এই সমস্যা হচ্ছে। তো এটার উপরে অ্যাকোনাইট দিলে খুব ভালো কাজ হয়। অনেক রকম ওষুধ আছে, অ্যাকোনাইট আছে, ওপিয়াম আছে, আরও অনেক ওষুধ আছে, কিন্তু আমি অ্যাকোনাইটটা পার্সোনালিভাবে ভয়ের জন্য আমার প্রথম চয়েস। এই জন্য আমি অ্যাকোনাইটের কথা বারবার বলছি। এটা ছাড়া যে অন্য কিছু হবে না তা না। তাহলে হরর অফ পাস্ট আমি কিভাবে জিজ্ঞেস করব? বা অতীতের কোনো ইনসিডেন্ট কোনো ঘটনা, যেমন মেয়ে মানুষ হয়তো তার নিকট আত্মীয়ের দ্বারা নির্যাতিত হওয়া, যেটার কারণে তার ভিতরে একটা ভয় সৃষ্টি হয়েছে। অনেক মেয়ে মানুষ আপনি পাবেন যে তার মানে ব্যক্তিগত জীবনে সে সুখী না, তার ওই নির্যাতনের যে কষ্টটা, দুঃখটা, ওইটার শোক তাপ, ওইটার ভয় সে এখনো নিয়ে বেড়াচ্ছে। এই জন্য তার স্বামীকে মনে হয় যে শত্রু মনে হয়, অথবা ছোট ছেলে পেলেদের দেখা গেছে যে মাদ্রাসায় এরকম ঘটনা ঘটেছে যে বড় মানুষের দ্বারা সে নির্যাতিত হয়ে গেছে, ছেলে মানুষের, তারপর থেকে সে আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে নাই। দেখা গেছে যে সে বিয়ের ভীতি বা বিয়ের সাথে ভালো লাগে নাই। এরকমও অনেক ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এরকম নির্যাতনের ইতিহাস পাওয়া যায়। তাহলে রুগীকে আমি কোশ্চেন করব এইভাবে যে আচ্ছা, আপনার জীবনে এমন কোনো ভয়ের কোনো ইতিহাস আছে কিনা, বা এমন কোনো নির্যাতনের ইতিহাস আছে কিনা, বা এমন কোনো পরিস্থিতি, আনওয়ান্টেড কোনো সিচুয়েশনের ব্যাপার মনে আছে কিনা যে যেটা আপনার এখনো মনে হইলে আপনি আঁতকে ওঠেন বা আপনি শিহরিত হয়ে ওঠেন, বা এমন কোনো ভয়, এমন কোনো বিরক্তিবোধ, এমন কোনো নির্যাতন যেটা আপনার মনকে এখনো মন থেকে আপনি মুছে দিতে পারেননি। এরকমভাবে আমরা কোশ্চেনটা করতে পারি। অথবা আপনার অতীত জীবনে কোনো ভয়ের কথা মনে পড়ে, বা কোনো আনওয়ান্টেড সিচুয়েশন যেটার কারণে আপনি আজও বিব্রত বোধ করেন, আজও ভয় পান, এরকম কোনো ইনসিডেন্টের কথা আপনার মনে পড়ে কিনা, এইভাবে আমরা তাকে জিজ্ঞেস করতে পারি। তবে এই জিনিসটা যদি ভয় থাকে সে বলবে। এবং মেন্টালি কিছু ডিজঅর্ডার আপনি পাবেন, যেমন খিঁচুনি ভয়ের সাথে খুব সম্পর্ক। অনেক পেশেন্টের দেখা গেছে যে সে ভয়ের কারণে খিঁচুনি হয়, এবং খিঁচুনিতে আলটিমেটলি অ্যালোপ্যাথিতে সারা জীবন ওষুধ খেতে হয়, কিন্তু আসলে খুব একটা ভালো রেসপন্স হয় না, আবার অনেক সময় হয়। হোমিওপ্যাথিতে এখানে একটা স্কোপ আছে। যদি ফাংশনালি তার ব্রেনের কোনো চেঞ্জ না থাকে, যদি তার মেকানিক্যাল কোনো চেঞ্জ না থাকে, তাহলে হোমিওপ্যাথিতে খিঁচুনি খুব সুন্দরভাবে ট্রিট করা যায়। তো সেই ক্ষেত্রে হরর অফ পাস্ট এটা ইম্পর্টেন্ট ব্যাপার। এমন কোনো ভয় যে ভয়টা তার অন্তরকে জাকিয়ে তুলেছে, যে ভয়টা তাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াচ্ছে, বা কোনো নির্যাতন বা কোনো আনওয়ান্টেড পরিস্থিতি, এটা আমাকে জানতে হবে। এখন এটা এক একজনের ক্ষেত্রে এক একভাবে আমরা করতে পারি। হয়তো ফার্স্ট ভিজিটে আমরা যদি ওই ধরনের কমপ্লেন নিয়ে আসে যে তার সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে আসছে বা নিউরোলজিক্যাল প্রবলেম নিয়ে আসছে, তো আমরা তখন ধরেই নিতে পারি যে এর পিছনে হয়তো স্ট্রং কোনো পাস্ট হিস্ট্রি থাকতে পারে, হরর বা ইনডাগনেস বা ইনসিডেন্ট, এই ধরনের কোনো ঘটনা থাকতে পারে। তখন আমরা রোগীকে প্রেশারাইজ করতে পারি। তারপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে ইনহেরিট মেডিকেল হিস্ট্রি, রুগীর বংশীগত ইতিহাস বা রুগী যেটা বংশগতভাবে প্রাপ্ত হয়েছে, অথবা রুগীর ফ্যামিলি হিস্ট্রি।
তাহলে এতক্ষণ আমরা জানলাম রোগীর পার্সোনাল মেডিকেল হিস্ট্রি, হরর অফ পাস্ট। এবার 3 নম্বরে হচ্ছে রোগীর ফ্যামিলি হিস্ট্রি, ইনহেরিট মেডিকেল হিস্ট্রি। এখানেও কিন্তু দুটা, যে তার ফ্যামিলিতে বিশেষ করে যত নিকট আত্মীয়র মধ্যে পাবেন তত বেশি আপনার এটা ইম্পর্টেন্স বেশি আসবে, এবং যেটা আপনার আর্লি স্টেজে পাবেন এখানে কিন্তু আবার ব্যাপার আছে। আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনার বংশে কি কি রোগ আছে, রোগী বলল যে আমার বংশে ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে। এখন ডায়াবেটিস যদি একজন ব্যক্তির যদি আর্লি স্টেজে দেখা দেয় এটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু একজন মানুষ বৃদ্ধ হয়ে গেছে, বুড়া মানুষ, তার ডায়াবেটিস হয়েছে, তার হার্টের ডিজিজ হয়েছে, তার স্ট্রোক হয়েছে, এটা কিন্তু নর্মাল, এটার কিন্তু ইম্পর্টেন্স কম। এটা মনে রাখবেন। আমাদের হোমিওপ্যাথিতে আগেও বলেছি এখনও বলতেছি যে আনকমন যেটা, যেমন বয়সের সাথে সাথে কার্ডিওভাস্কুলার ডিজিজ ডেভেলপ করবেই, একটা মানুষ যত বয়স হতে থাকবে তার মেটাবলিক সিনড্রোম আসবেই, তার নিউরোলজিক্যাল কিছু প্রবলেম আসবেই, এটাই ন্যাচারাল, এটাই সত্য, এটাই স্বাভাবিক। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে যে আমার ফ্যামিলিতে বাবার হার্ট ডিজিজ ছিল, আমার বাবার হার্ট ডিজিজ ছিল, তো জিজ্ঞাসা করতে হবে যে আপনার বাবার হার্ট ডিজিজটা আপনার বাবার কোন বয়সে হয়েছে। সে যদি বলে আমার বাবা যখন 40 বছরে বা 30 বছরে, অর্থাৎ যে বয়সে কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার কথা নয়, ওই বয়সে যদি তার ওই ডিজিজগুলি হয়, এটার ইম্পর্টেন্স বেশি এবং এটা প্রিকুলিয়ারিটি, এটা একটা ব্যাপার। তাহলে আমরা এখানে জিজ্ঞেস করবো যে আপনাদের ফ্যামিলিতে বড় কোনো রোগের ইতিহাস আছে কিনা আপনার রক্তের মধ্যে, আপনার বাবার বংশে, আপনার মার বংশে, এবং এমন কোনো রোগ যেটা আপনার বংশে একাধিক লোকের মধ্যে দেখা দিয়েছে, এটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। কোনো একটা রোগ, যেমন কোনো কোনো বংশে দেখবেন যে হার্ট ডিজিজ সবার পাওয়া যায়, আবার কোনো কোনো বংশে ক্যান্সার 2-3 জনের মধ্যে পাবেন, এটা আবার ইম্পর্টেন্ট বেশি। যদি আর্লি স্টেজে যে রোগগুলা বৃদ্ধ মানুষের হওয়ার কথা বা ওল্ড এজ যে ডিজিজগুলো আছে, এই ডিজিজগুলা যদি কেউ যদি আর্লি স্টেজে বা যে বয়সে তার ওই রোগটা হওয়ার কথা নয়, ওই বয়সে যদি সে যদি ওই রোগটা অ্যাচিভ করে ফেলে, এটার ইম্পর্টেন্স বেশি। এবং সেকেন্ড ইম্পর্টেন্স হচ্ছে যে রোগটা তার ফ্যামিলিতে একাধিক লোকের মধ্যে দেখা দিয়েছে, এটা হচ্ছে প্রকৃত ইনহেরিট মেডিকেল হিস্ট্রি, সে এটা বহন করছে। তাহলে আমি একটু উদাহরণ দেই, যেমন একজনের মার বংশেও, এখন এইখানে আবার একটা ব্যাপার আছে, ফ্যামিলি হিস্ট্রিতে যদি একই রোগ মার বংশে বাবার বংশে যদি দুইটা ক্ষেত্রে থাকে, এটা কিন্তু খুবই সিরিয়াস হবে রুগীর জন্য এবং রুগীকে খুব সাবধান করতে হবে। যেমন ধরেন মার বংশেও ডায়াবেটিস আছে, বাবার বংশেও ডায়াবেটিস আছে, তাহলে কিন্তু সে কিন্তু অলরেডি মানে 70% কিন্তু সে ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা বেশি। সাথে সাথে তার লাইফস্টাইলটাকে মডিফিকেশন করতে হবে, তাকে নিয়মিত ফলো আপ করাইতে হবে, কার্ডিও ভাস্কুলার অর্গানগুলা চেক করতে হবে, তাছাড়া কিন্তু সে হি উইল ফল ইন ডেঞ্জার, এটা যে কোনো সময় হতে পারে। এই জন্য ইনহেরিট মেডিকেল হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। আমি রুগীকে কিভাবে সাবধান করতে পারি, আমি রুগীকে কিভাবে তাকে হেল্প করতে পারি। দেখেন, আমরা ডাক্তাররা যদি সময় দিয়ে রুগীকে দেখি আর বুঝে শুনে যদি রুগীকে দেখি, রুগীর অনেক অনাকাঙ্ক্ষিত যে মানে ব্যাপারগুলো আছে এইখান থেকে আমরা তাকে বাঁচাইতে পারবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে এখানে ব্যাপার হচ্ছে, প্রথমত আমরা জানবো হচ্ছে আমার ফ্যামিলিতে, রুগীর ফ্যামিলিতে কি কি রোগের ইতিহাস আছে। যদি কোনো রোগ যদি বারবার হয়ে থাকে, ফ্যামিলির একাধিক লোকের মধ্যে যদি থাকে, এটা হচ্ছে মোর ইম্পর্টেন্স। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, ওই রোগ যদি বাবার বংশে মার বংশে যদি পাওয়া যায়, এটা আরও বেশি ইম্পর্টেন্ট, এবং ওইটাই হচ্ছে প্রকৃত ইনহেরিট মেডিকেল হিস্ট্রি। আচ্ছা, বাবার বংশে যদি আপনার হার্ট ডিজিজ পান, মার বংশেও যদি হার্ট ডিজিজ পান, তাহলে রুগীকে সাথে সাথে কিছু টেস্ট করতে হবে, তাকে প্রচণ্ডভাবে সতর্ক করে দিতে হবে, না হলে রুগীর একটা বিপদে পড়ার সম্ভাবনা আছে। এই একটা গেল। আমরা রুগীকে কিভাবে কোশ্চেন করতে পারি, আচ্ছা এমন কোনো আপনার বংশে কি কি রোগ আছে, বা আপনার বংশে এমন কোনো রোগ আছে যেটা একাধিক লোকের মধ্যে দেখা দিয়েছে, অথবা আপনার বংশে কি এমন কোনো রোগ আছে যেটা আপনার বাবার মার দুপক্ষেই আছে, এরকম হতে পারে। এবং সে যদি বলে যে আমার অমুক 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 অমুক, আমার স্ট্রোক আছে, প্যারালাইসিস আছে, বিভিন্ন আছে, এগুলো লিখে রাখবেন, কিন্তু এগুলা লিখে রাখবেন হচ্ছে কালো কালিতে, এগুলা লিখে রাখবেন কালো কালিতে। কিন্তু যদি দেখেন
যে 2 বা 3 জনের 2 এর অধিক লোকের মধ্যে যদি কোনো রোগ পাওয়া যায় বংশে, এটা খুবই ইম্পর্টেন্স, এটা রেড মার্কিং। এবং সুপার গ্রেড মার্কিং হচ্ছে 2 ফ্যামিলি থেকে যদি কোনো রোগ পাওয়া যায়, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা রোগীকে কোশ্চেন করব যে আপনার ফ্যামিলিতে কি কি রোগ আছে, এমন কোনো রোগ আছে কিনা যেটা আপনার ফ্যামিলির একাধিক লোকের মধ্যে আছে, যেটাকে আমরা বংশীয় রোগ বলছি। তারপরে আমরা কোশ্চেন করতে পারি এমন কোনো রোগ আছে কিনা যেটা আপনার মার বংশেও আছে, বাবার বংশেও আছে, অথবা এমন কোনো রোগ আছে কিনা যে রোগে আপনার খুব অল্প বয়সে কেউ আক্রান্ত হয়েছে, যে বয়সে ওই রোগটা হওয়ার কথা না, অথবা বংশে যদি কোনো রোগে যদি আর্লি স্টেজে যদি কেউ মারা যায়, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন এখানে যদি রুগী না বলতে পারে, আপনি কিছু কমন কিছু লিডিং কোশ্চেন করে তাকে বুঝতে হবে। যেমন ধরেন আপনার বংশে বাতের ব্যথা, হাঁপানি, ক্যান্সার, অ্যাজমা, তারপরে হচ্ছে এই ধরনের সমস্যা আছে কিনা, এগুলা বুঝে নিতে হবে। এখন বেশ কিছু ব্যাপার আছে ইনহেরিট মেডিকেল হিস্ট্রির ভিতরে, অতীত রোগ ভোগ বংশীয়ভাবে, এবং পার্সোনাল মেডিকেল হিস্ট্রিতে, যে কথাটা ভুলে গেছি বলতে, পার্সোনাল মেডিকেল হিস্ট্রিতে যেমন ধরেন মানুষের তো আসলে মন, মানুষ এ বড় আজব প্রাণী, এ মানে আল্লাহর একটা অন্যরকম সৃষ্টি। মানুষের মন যে কত কি চায় আর মানুষ যে কি কি পারে, এটা মানে হোমিওপ্যাথি চিকিৎসায় না আসলে হয়তো বুঝতে পারতাম না। তো যাই হোক, পার্সোনাল হিস্ট্রির ভিতরে এবং ফ্যামিলি হিস্ট্রির ভিতরে কিছু নেগেটিভ ডিজিজ আছে, কিছু নেগেটিভ ব্যাপার আছে যেটা রুগী কোনোদিন বলবে না। যেমন রুগী মদ খায়, রুগীর বাবা মদ খাইতো, হ্যাঁ, এটা কিন্তু রুগী বলবে না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে, বা এটা অনেক সময় আপনি বেরও করতে পারবেন না। তো এটা যদি কোনো সময় আপনার সন্দেহ জাগে যে এই রুগীর ঝামেলা আছে, বা ধরেন রুগীটা ভালো কিন্তু তার বাবা হচ্ছে বিভিন্ন চরিত্র খারাপ ছিল, এক কথায় সে একাধিক জায়গায় গমন করেছে, বা তার মা একাধিক জায়গায় গিয়েছে। এখন আপনার যদি এইরকম, মানে এটা আসলে বলাও খুব কঠিন একটা রুগীকে, তার ফ্যামিলিতে বাবা মার যে বদ অভ্যাসগুলা, অতীত জীবনের যে কিছু ঝামেলা, এগুলা কিন্তু ঝামেলা। তো এটা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, বিশেষ করে আপনার বাচ্চাদের কিছু ডিজিজ আছে, এই সমস্ত ক্ষেত্রে আপনার বাবা মার হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট থাকে। বিশেষ করে গনোরিয়ার যে ব্যাপারগুলো থাকে, বিভিন্ন জায়গায় যাতায়াতের যে ব্যাপারগুলো থাকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। তো এটা যদি আপনার সন্দেহ হয়, আপনি ক্যাটাগরি ওয়াইজ বলতে পারেন। অনেক রুগী স্বীকার করবে না যে তা না, আমার কাছে অনেক রুগী স্বীকার করেছে যে ভাই আমি যতটুকু জানি, চরিত্রের কথাটা স্বীকার করে হয়তো বা করবে না, কিন্তু এতটুকু স্বীকার করবে যে আমার ফ্যামিলিতে অ্যালকোহলিক হিস্ট্রি আছে। বা রুগী যদি খুব হিস্ট্রিক্যাল থাকে, তাহলে সে আবার কিছু ব্যাপার আছে, জমিদারের ছেলে বা অনেক ধনী মানুষের ছেলে, তো বুঝে নিবেন যে এদের হয়তো, ধনী মানুষ যদি আল্লাহওয়ালা না হয় তাহলে এর কিন্তু ক্যারেক্টারের ঝামেলা আছে। তো এরকম কিছু ব্যাপার আসলে আমাদেরকে XYZ হিসেবে ধরে নিতে হয়, কিন্তু কারো সম্পর্কে মানে আসলে নিশ্চিতভাবে না বলে কোনো কিছু বলা, এটা ধর্মে কিন্তু নিষেধ। তহমত দেওয়া এটা খুব বড় অন্যায়, প্রমাণিত না হওয়া পর্যন্ত এগুলা বলা যাবে না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। এটা আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে পাপকে ঘৃণা করবেন কিন্তু পাপীকে কিন্তু ঘৃণা করা যাবে না। আপনার এই জায়গায় এখন সে হাজি, আমি জীবনে অনেক হাজি গাজি অনেক কিছু পাইছি, অনেক বড় বড় আল্লাহর ওলি পাইছি, তাদের অতীত জীবন ভালো ছিল না। আমি এমনও পাইছি যে অনেক বড় ব্যক্তিত্ব, মানে এখন একদম অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু অতীতকালে সে চারিত্রিকভাবে খুব খারাপ ছিল। এখন একদম বোরকাওয়ালা, হাত মোজা, পা মোজা, চোখে চশমা, একদম ফুল পর্দায় সে এখন আসছে, আল্লাহ হয়তো তাকে এখন হেদায়েত দান করেছে, কিন্তু অতীতকালে তার একটু ডিস্টার্ব ছিল। স্কুল জীবনে ছাত্র, তারপরে হচ্ছে কলেজ জীবনে, ভার্সিটি লাইফে তার বেড পার্টনার ছিল হয়তো, কিন্তু এখন সে ভালো হয়ে গেছে। তো সে তো ভালো হয়ে গেছে। ধর্মীয় কথা কি, যে তুমি অন্যের দোষকে ঢেকে রাখো, আমি আল্লাহ তোমার 70টা দোষ ঢেকে রাখবো। তো এগুলা রুগীর প্রতি খারাপ মনোভাব আনা যাবে না, রুগী কিন্তু ভালো, এটা আপনাকে মনে রাখতে হবে। বা রুগীর ভিতরে যদি কোনো ব্যাড নেগেটিভ কোনো সেন্স থাকে, এইটাকে আপনি আপনার হেকমত দ্বারা
কৌশল দ্বারা আপনি চেষ্টা করবেন তাকে অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে তাকে ভালো করে দেওয়ার। যদি পারেন ভালো, যেমন আমার এখানে অনেক মানুষ আছে সেক্সুয়ালি প্রবলেমের জন্য আসে, ইয়াং এজের ছেলেপেলে, আমি জানি যে এরা আসলে মানে অপব্যবহার করছে। যেমন রোজার আগেই একটা লোক আসছে, সে এখন মানে ধরেন আপনার এমন বলতেছে যে এমন কোনো ওষুধ আছে যেটা ইমিডিয়েট কাজ করবে, কিন্তু ছেলেটার বয়স অল্প, সে বিয়েও করেনি। তো পরে তারে নিয়ে এসে বুঝাইলাম যে ভাই এই কাজগুলো করা যাবে না, এটা আপনার অ্যাজ এ সোশ্যাল বিং হিসেবে কার্য মানে উচিত এটা করা, এটা করবেন। সব ক্ষেত্রে হবে তা না, কিন্তু করতে পারলে ভালো। আবার অনেকে পরিবর্তন হবে না, চোরে কোনোদিনও ধর্মের কাহিনী শুনবে না, তারপরেও আপনার চেষ্টা করা উচিত, করবেন ভালো। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আপনি চেষ্টা করবেন। ও ভালো হয় হোক না হোক এটা ওর ব্যাপার, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করবেন। তো এই নেগেটিভ কিছু মেডিকেল হিস্ট্রি আছে, এটা খুব হেকমত কৌশল অবলম্বন করে আপনাকে নিতে হবে, এটা সবাই পারবে না। আর এইখানে যদি না পারেন তাহলে আপনার আওলানোর দরকার নেই, তাহলে রুগী আপনার প্রতি নেগেটিভ ধারণা অর্জন হবে। যেমন তার ফ্যামিলি প্যারেন্টসের বা তার বাপদাদার কোনো নেগেটিভ কোনো হিস্ট্রি থাকতে পারে, বা তারও নেগেটিভ হিস্ট্রি থাকতে পারে। তার হিস্ট্রি থাকলে সে অনেক সময় সে বলবে, হয়তো আপনি দুবার তিনবার প্রেসক্রিপশন করলেন হচ্ছে না, পরে আপনি তাকে বললেন যে ভাই আমার মনে হয় যে আপনার এমন কোনো অতীতকালের হয়তো কোনো রোগ আছে, বা হয়তো সেটা আপনি ভুল করে করে ফেলেছিলেন। আমাদের জীবনেও তো এরকম হয় যে ভুল করে মানুষ অনেক কিছু করে ফেলে, পরবর্তীতে মানুষ বুঝে এটা তওবা করে। বলবেন যে ভাই আমার জীবনেও এরকম অনেক ঘটনা আছে যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, কিন্তু ভাই এক সময় তো আমরা বুঝতে পেরেছি, আমরা ওই পথ থেকে ফিরে এসেছি। তো ভাই আপনার জীবনে কি আমার এরকম কি কোনো হিস্ট্রি আছে যে যেটা আপনি আমাকে বলার মতো না, বা লুকাচ্ছেন? হয়তো আমার এই লুকানোটাই আপনাকে আমি এই জন্য ভালো করতে পারছি না, বিশেষ করে গনোরিয়া রিপিটেড এগুলা ডিস্টার্ব হবে আর কি। তো এই জন্য এই জিনিসগুলা একটু মাথায় রাখা। এই গেল ইনহেরিট মেডিকেল হিস্ট্রি। তারপর হচ্ছে ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সি অবস্থাতে তার কোনো প্রবলেম হয়েছে কিনা, এটা মূলত বাচ্চা রোগীদের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্স বহন করে। বাচ্চা রোগীদের ক্ষেত্রে, যে বাচ্চা রোগীগুলাকে আপনি দেখবেন, এই রোগীদেরকে যদি ক্রনিক ডিজিজ থাকে, এইটার ক্ষেত্রে মায়ের প্রেগনেন্সির ইতিহাস এটা খুবই ইম্পর্টেন্ট। মায়ের প্রেগনেন্সির হিস্ট্রিটা এটা খুবই ইম্পর্টেন্ট বাচ্চাদের ক্ষেত্রে। আমি কি জিজ্ঞেস করতে পারি যে আচ্ছা মা, আপনার বাচ্চা পেটে থাকাকালীন সময়ে আপনার বড় কোনো রোগ হয়েছিল কিনা, বা কোনো প্রেগনেন্সি অবস্থাতে আপনার বড় কোনো সমস্যা যেটা আপনার মনে হয়, যেমন হতে পারে সেটা এখানে কয়েকটা ক্লু দেওয়া আছে, যেমন ডিজিজ হইতে পারে, কোনো রোগ হইতে পারে, ফেয়ার ভয় হতে পারে, খুব বড় কোনো ভয় পেয়েছিলেন, বা স্ট্রেস, খুব মানসিক চাপের মধ্যে ছিলেন কোনো কারণে, অথবা ট্রিটমেন্ট, এমন কোনো ট্রিটমেন্ট নিয়েছিলেন যেটা আপনার নেওয়া উচিত হয়নি, হয়তো হাই স্টেরয়েডের ব্যবহার, হাই অ্যান্টিবায়োটিকের ব্যবহার, বা এনএসআইডির ব্যবহার, পেইন কিলারের ব্যবহার, এইগুলা, বা হরমোনাল কোনো মেডিসিনের ব্যবহার, বা ইনজুরি বা কোনো আঘাতের ইতিহাস শারীরিক বা মানসিক, এগুলা আমাকে জানতে হবে। এগুলা সরাসরি বাচ্চার হেলথের উপরে ইম্পর্টেন্স আছে। জর্জ ভিদলকাসের মতে উনি বলতেছে যে বাচ্চাদের ট্রিটমেন্ট করতে গেলে প্রেগনেন্সির হিস্ট্রিটা জানা খুবই দরকার, কারণ বাচ্চা বলতে পারে না। যেমন ধরেন প্রেগনেন্সির পরে বাচ্চার অটিজম হইতে পারে, বাচ্চার এডিএইচডি হতে পারে, তারপরে হার্ট ফুটা হইতে পারে, এগুলার ক্ষেত্রে দেখা গেছে যে এগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখা গেছে যে বাচ্চা কিছু কিছু প্রবলেম আছে যেগুলো আসলে আপনার প্রেগনেন্সির ইতিহাস দ্বারা খুবই স্পষ্ট বোঝা যায়। যেমন আমি বাচ্চাদের ডায়রিয়া পেয়েছি যে দিনে 17-18 বার করে পায়খানা করতেছে, এবং এটা 3 মাস 4 মাস 5 মাস যাবত চলতেছে, পাতলা পায়খানা করে অল্প অল্প করে করতে আছে। এটা আসলে ট্রিটমেন্টে ভালো হয় না একদম। মানে বাচ্চাদের তো আসলে একদমই স্পেসিফিক্যালি তো বোঝা যায় না, তাদেরকে তো ক্লিনিক্যাল ট্রিটমেন্টটা করতে হয়। বিভিন্নভাবে ওষুধ দেওয়ার পরেও ভালো হচ্ছিল না, পরে অনেক টিয়া করার পরে তাকে বলছি যাচ্ছে আপনি প্রেগনেন্সি অবস্থাতে আপনার কোনো সমস্যা ছিল কিনা। রুগী তো জানে না, ডাক্তারের কাছে যায়, ডাক্তার টেস্ট করে ওষুধ লিখে দেয়, রুগী খায়, সে তো জানে না। পরে বললাম যে আপনার ওই যে ম্যাডামকে দিয়ে আপনি ট্রিটমেন্ট করেছেন ওই ম্যাডামের ওই সব ফাইল নিয়ে আসবেন আপনি, আপনার গর্ভকালীন যে ফাইলটা। পরে ওই ফাইলটা নিয়ে আসছে,
ফাইলটা নিয়ে আসার পরে আমি দেখলাম যে তার প্রচুর পরিমাণ এইচপিসি ইনজেকশন ব্যবহার করা হয়েছে, প্রচুর। তো ওই প্রভাবে বাচ্চার এই সমস্যাটা হয়েছে। তো পরবর্তীতে আপনার ওষুধ দেওয়ার পরে এটা ভালো হয়ে গেছে। সম্ভবত নাক্স বোধহয় দিছিলাম কিনা মনে নাই, আর কি জানি দিয়েছিলাম আর কি। তো ভালো হয়ে গিয়েছিল। আবার ভয়টা তো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে বাচ্চার নিউরোলজিক্যাল প্রবলেম যদি ডেভেলপ করে, বাচ্চার বুদ্ধির দিক থেকে যদি সমস্যা তৈরি হয়, তাহলে আপনার ফেয়ার এবং স্ট্রেসফুল কন্ডিশন, মায়েদের ফেয়ার এবং স্ট্রেসফুল কন্ডিশন যদি থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো আমরা আসলে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি, এটা আমরা সামনে আরও বিস্তারিত আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে ইন প্রেগনেন্সি এনি ডিজিজ যেমন হতে পারে, সেটা ফেয়ার, স্ট্রেস, ট্রিটমেন্ট, ইনজুরি। আমি তাহলে বলবো যে আচ্ছা মা, আপনার যখন বাচ্চাটা পেটে ছিল তখন আপনার কোনো অস্বাভাবিকতার কথা মনে পড়ে কিনা? সেটা হতে পারে কোনো রোগ হতে পারে, বা কোনো ভয় পেয়েছে কিনা, বড় কোনো ভয় পেয়েছিলেন কিনা, বা আপনার খুব মানসিক চাপ ছিল কিনা, বা আতঙ্ক ছিল কিনা, বা বড় কোনো ট্রিটমেন্টে গিয়েছিলেন কিনা প্রেগনেন্সি অবস্থাতে, অথবা কোনো শারীরিক বা মানসিক আঘাত পেয়েছিলেন কিনা। এগুলা সরাসরি বাচ্চার উপরে প্রভাব পড়ে। 5 নাম্বার হচ্ছে সাফারিং আফটার ম্যারেজ। বিয়ের পরে অনেক সময় স্বামী যদি ডিস্টার্ব থাকে, অথবা মেয়ে যদি ডিস্টার্ব থাকে, স্ত্রী যদি ডিস্টার্ব থাকে, একে অপরের সাথে যখন মেলামেশা করে তখন একে অপরের প্রতি আদান প্রদান হয়। এতে করে একজনের কিছু দোষ যদি মায়োজেনেটিক ব্যাকগ্রাউন্ড আরেকজনের মধ্যে যেতে পারে, এটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে আপনার বিয়ের পর বেশ কিছু ডিজিজ হইতে পারে। অনেক রুগী পাবেন বলবে যে বিয়ের আগে আমি ভালো ছিলাম, বিয়ের পর থেকে আমার এই সমস্যা, ওই সমস্যা, অমুক তমুক সমস্যা। বিয়ের আগে আমার মাসিক ভালো ছিল, বিয়ের পর থেকে মাসিকের গন্ডগোল। স্বামী বলতেছে যে ভাই বিয়ের আগে আমি খুবই ভালো স্বাস্থ্যের অধিকারী ছিলাম, বিয়ের পর থেকে আমি শুকিয়ে যাচ্ছি। বিয়ের আগে আমার কখনোই অ্যাজমা হাঁপানি ছিল না, বিয়ের পরে আমার সমস্যা হয়েছে। এরকম ব্যাপার যদি থাকে, কিন্তু এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। বিয়ের পরবর্তীতে যদি বড় কোনো রোগের হিস্ট্রি যদি থাকে, এই ক্ষেত্রে আমরা এটা নেব। 6 নাম্বার হচ্ছে ট্রিটমেন্ট। এটা হচ্ছে বর্তমান সময় উপযোগী একটা পয়েন্ট আর কি। রুগী কি কি ট্রিটমেন্টের আন্ডারে আছে, রুগী বর্তমানে কি কি ট্রিটমেন্ট করাচ্ছে, বা রিসেন্ট কোনো ট্রিটমেন্টের মধ্যে সে গিয়েছে কিনা, রিসেন্ট কোনো সার্জারিতে গিয়েছে কিনা, এই ট্রিটমেন্টগুলো জানা দরকার। ট্রিটমেন্ট যদি সে বর্তমানে নিয়ে থাকে, তাহলে কি ধরনের ওষুধ সে খাচ্ছে এটা জানা। হরমোনাল ওষুধ যদি খায়, তাহলে বডির হরমোনাল ওষুধ, স্টেরয়েড এবং আপনার অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ, এগুলা হোমিওপ্যাথি ওষুধকে বাধাগ্রস্ত করে, অথবা ওইগুলার কোনো অ্যান্টিডোট করা লাগতে পারে, এরকম ব্যাপার হইতে পারে। যদি দীর্ঘদিন যদি রুগী আপনার যেমন ধরেন থাইরয়েড হরমোনের ওষুধ খাচ্ছে, তাহলে আপনি কি করতে পারেন? তখন আপনি তাকে বলতে, এই কথাটা যদি তাকে না বলেন, রুগী কিন্তু বলবে না। অনেক রুগী আছে তারা অ্যালোপ্যাথিক স্টাইলে অভ্যস্ত, হোমিওপ্যাথিক স্টাইলে, এই হিস্ট্রি স্টাইলে তারা অভ্যস্ত নয়, তারা এটা বলতে পারবে না। এই জন্য আপনাকে ভাই জিজ্ঞেস করে নিতে হবে যে ভাই আপনাকে এখন বর্তমানে কোনো ওষুধ খাচ্ছেন কিনা, বা কোনো ট্রিটমেন্ট চলছে কিনা, বা রিসেন্ট কোনো 3 মাসের মধ্যে কোনো বড় কোনো ট্রিটমেন্ট হয়েছে কিনা। সার্জারি হইতে পারে, সার্জারি হইলে আপনার অজ্ঞান করার যে ব্যাপার, অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে অনেক প্রবলেম ডেভেলপ করে। অনেক রুগী অ্যানেস্থেশিয়ার পরে নিউরোলজিক্যাল, সাইকোলজিক্যাল প্রবলেম ডেভেলপ করতে পারে। এই জন্য ট্রিটমেন্ট সে রিসেন্ট কোনো ট্রিটমেন্ট শেষ করে আসছে কিনা, অথবা কোনো ট্রিটমেন্টের ব্যাপারটা আছে কিনা, বা সে খাচ্ছে কিনা কন্টিনিউ ওষুধ। অনেক রুগী আছে বলবে যে পায়ের ফোলা নিয়ে আসছে। তো পায়ের ফোলা কি ঘটনা? পায়ের ফোলা হইলে আমরা সাধারণত ধরে নেই এটা কিডনির সমস্যা, কিন্তু পানি ধরা কিডনির সমস্যা ছাড়াও হার্টের সমস্যার কারণে পায়ে পানি ধরতে পারে। তো তাকে জিজ্ঞেস করে নিতে হবে যে আপনি হার্টের কোনো ওষুধ খাচ্ছেন কিনা। দেখা গেছে যে কিছু কিছু প্রেশারের ওষুধ আছে, চ্যানেল ব্লকার আছে, এই ব্লকারগুলো খেলে তার মানে বডিতে ফ্লুইড রিটেনশন হয়, এই কারণে তার সয়েলিং হচ্ছে, ইডিমা হচ্ছে, পায়ে পানি আসতেছে। তো এক্ষেত্রে তাকে সাবধান করা, বা ওই ওষুধ চেঞ্জ করে দেওয়া, বা ডাক্তারের সাথে পাঠিয়ে দেওয়া যে ভাই এই ওষুধটা তো আপনার অ্যাডজাস্ট হচ্ছে না, আপনি যে ডাক্তার আপনাকে পরামর্শ দিয়েছে আপনি ওখানে পরামর্শ করে দেখেন তো এটা চেঞ্জ করা যায় কিনা। বুঝ পরামর্শের মধ্যে এটা গেল ট্রিটমেন্টের ব্যাপার। যে রুগীকে আমরা কি জিজ্ঞেস করতে পারি, রুগীকে আমরা জিজ্ঞেস করতে পারি যে আচ্ছা
মা বা বোন বা বাবা বা ভাই এখন আপনি কোনো ট্রিটমেন্টের আছেন কিনা বা কোনো ওষুধ পানি খাচ্ছেন কিনা বা রিসেন্ট কোনো ট্রিটমেন্ট করিয়েছেন কিনা বড় কোনো রোগের জন্য, এটা জানা। 7 মানে এক কথায় সে যদি কন্টিনিউ কোনো ওষুধ খেয়ে থাকে এটা আমাকে জানতে হবে, কি ওষুধ খায় সেটা জানতে হবে, রিসেন্ট কোনো বড় কোনো অসুখ বিসুখ হলে সেটাও আমাকে জানতে হবে। 7 হচ্ছে ভ্যাকসিন, এটাও একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। রোগীকে বলতে হবে যে ভাই আপনার ভ্যাকসিন সবগুলা দিয়েছেন কিনা, ছোটবেলার যে ভ্যাকসিনগুলা থাকে এটা আছে কিনা। এখন রোগী যদি বলে যে হ্যাঁ আমি ভ্যাকসিন নিয়েছি, তাহলে ভ্যাকসিনের যদি দাগ থেকে থাকে তাহলে বুঝে নেবেন যে তার ভ্যাকসিনোসিস আছে বডিতে, অর্থাৎ ভ্যাকসিনের একটা প্রভাব তার বডিতে আছে। আবার এখন অনেকের দাগ হয় না, অনেক সময় নিডেলের কারণেও দাগ হইতে পারে, এটা আসলে অনেকেই বলছে, আবার অনেকে এই দিকটা এড়িয়ে গেছে। তবে ভ্যাকসিনটা দরকার, ভ্যাকসিনটা সে কি ভ্যাকসিন নিয়েছে, বিশেষ করে ওই ভ্যাকসিন নেওয়ার পর থেকে তার কোনো প্রবলেম ডেভেলপ করেছে কিনা এটা জানা। যেমন ইদানিং পাচ্ছি করোনার ভ্যাকসিন যারা নিয়েছে ভয়াবহ মাত্রায় কিছু চর্মরোগ পাচ্ছি, সেক্সুয়াল ডিসঅর্ডার পাচ্ছি, তারপরে এই দুটাই পাচ্ছি, সেক্সুয়াল ডিসঅর্ডার আর হচ্ছে অ্যালার্জি আর চর্মরোগ। করোনার টিকা নেওয়ার পরে এই জিনিসগুলাই তার হয়েছে, এবং এটা বেশ কিছু রুগী আমি পেয়েছি মানে ভয়াবহভাবে, এবং এই তথ্যটা এবং এটা অ্যাস্ট্রাজেনেকা স্বীকারও করেছে, বেশ কিছু কোম্পানি স্বীকার করেছে যে তাদের ভ্যাকসিনের কারণেই এগুলো এরকম হচ্ছে। তো এই জন্য ভ্যাকসিনের হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট, রোগী কি কি রোগের জন্য ভ্যাকসিন নিয়েছে পারলে সময় থাকলে জিজ্ঞাসা করবেন। এখন আমরা তো বডিতে সবারই ভ্যাকসিনোসিস আছে। তারপরে হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার, বডির কিছু বেসিক প্যারামিটার আছে, এটা অবশ্যই এটা জানা দরকার। যেমন র্যান্ডম ব্লাড সুগার, রুগীর বর্তমান ব্লাড সুগারটা কেমন আছে, তার ব্লাড প্রেশারটা কেমন আছে, পালসটা কেমন আছে, অক্সিজেন লেভেলটা কেমন আছে, এবং বডি ম্যাক্স ইন্ডেক্স, বডি মাস ইন্ডেক্স, তার হাইট অনুযায়ী উচ্চতা ঠিক আছে কি না এইগুলা, এবং তার টেম্পারেচারটা এখানে লিখিনি আমি, আপনারা একটু কষ্ট করে এই O2 অক্সিজেনের পিছনে লিখে নেবেন টেম্পারেচার। এটা অবশ্যই মানে একটা রুগী পেশেন্ট যা মানে ডাক্তারের কাছে আসার সাথে সাথে ডাক্তারের কয়েকটা জিনিস, যে তার বর্তমান র্যান্ডম ব্লাড সুগার বা ডায়াবেটিস, ব্লাড প্রেশার, তার পালস কত, তার অক্সিজেন লেভেল কত আছে, তার বিএমআইটা কত, এবং তার টেম্পারেচারটা কত, এই জিনিসগুলো আসলে একদম বেসিক ফান্ডামেন্টাল মানে কেস টেকিং আর কি। এগুলা আপনার অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দুই পক্ষের জন্যই উপযোগী। তো এই গেল হচ্ছে আমাদের ক্লাসের আজকের আলোচনার বিষয় মেডিকেল হিস্ট্রি। এখন আমি যদি এটাকে সামারাইজ করি তাহলে আমি কি বলতে পারি, এখানে আমাদের 10টা পয়েন্ট, তার মধ্যে পার্সোনাল মেডিকেল হিস্ট্রি, আমি রোগীকে জিজ্ঞাসা করব যে আপনার এই পর্যন্ত বড় কোনো রোগ হয়েছে কিনা, বা এমন কোনো রোগ আছে যেটা বারবার হয়েছে কিনা, এই জিনিসগুলা আমরা জিজ্ঞাসা করতে পারি। বা বড় কোনো রোগের কোনো অপারেশনের কোনো হিস্ট্রি আছে কিনা, কোনো অপারেশন করেছেন কিনা, এটা আমাদের অপারেশনের চ্যাপ্টার আছে, তাও আমি এখানে বলে নিতে পারি। তারপরে হচ্ছে হরর অফ পাস্ট, অতীত জীবনে কোনো অপ্রীতিকর ঘটনা বা এমন কোনো ভয় যেটা আপনার এখনো মনে হলে আটকে ওঠেন, এরকম কোনো ব্যাপার আছে কিনা। 3 নাম্বার হচ্ছে ইনহেরিট মেডিকেল হিস্ট্রি, আপনার বংশে বড় কোনো রোগ আছে কিনা, বা বড় কোনো রোগে অল্প বয়সে কেউ মারা গিয়েছে কিনা, অথবা আপনার এমন কোনো রোগ বংশে আছে যারা অল্প বয়সে ওই রোগগুলোতে আক্রান্ত হয়েছে, বা যে বয়সে যে রোগগুলো হওয়ার কথা না সেই বয়সে আপনার বংশের একাধিক রোগ ওই রোগে আক্রান্ত হয়েছে, যেমন প্রেশার, ডায়াবেটিস অল্প বয়সে তাদের মধ্যে দেখা দিয়েছে, অথবা এমন কোনো রোগ যেটা আপনার বাবার বংশেও আছে মার বংশেও আছে। এটা অনেকে আবার বলবে যে আমার ফুপির ক্যান্সার ছিল, আমার বলবে যে যেমন ধরেন ছেলে সেদিন একটা বলতে পারে যে তার চাচির কথা বলবে যে আমার চাচির 3 বোনের সমস্যা, কিন্তু চাচি তো তার ব্লাড রিলেশন না, ব্লাড না। এটা মনে রাখবেন যে তার মানে আপনার হাত থেকে ওই জাকাতের হিসাবের মতো, বা ওই পর্দা করা জায়েজ যাদের মধ্যে এরকম ভাবে আর কি, যে তার ডান হাত বাম হাত, তার বাবা মা, বাবার বাবা, বাবার বাবা মা, তার মার বাবা মা, এইগুলা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া চাচাদের মধ্যে এটাও ইম্পর্টেন্ট আছে, যদি একাধিক ডিজিজ থাকে সেক্ষেত্রে নিতে পারেন। তো ইনহেরিট মেডিকেল হিস্ট্রির ভিতরে আমরা এই কয়েকটা জিনিস দেখব। প্রেগনেন্সির ভিতরে যদি বাচ্চা রোগী হয় তাহলে আমরা মাকে জিজ্ঞেস করতে পারি যে
আচ্ছা, আপনার গর্ভকালীন সময়ে কোনো জটিলতা দেখা দিয়েছিল কিনা, অথবা কোনো বড় কোনো রোগ হয়েছিল কিনা, বড় কোনো ভয় পেয়েছিলেন কিনা, মানসিক কোনো চাপ ছিল কিনা, বা কোনো বড় কোনো ট্রিটমেন্ট নিয়েছিলেন কিনা, বা মানসিক বা শারীরিক কোনো বড় কোনো আঘাত প্রেগনেন্সি অবস্থাতে ছিল কিনা, সাফারিং আফটার ম্যারেজ বিয়ের পর থেকে কোনো সমস্যা হয়েছে কিনা, ট্রিটমেন্ট কী কী ট্রিটমেন্টে এখন আছেন, কি কি ওষুধ খাচ্ছেন, ভ্যাকসিন কোনো ভ্যাকসিন নিয়েছেন কিনা, বা ভ্যাকসিন নেওয়ার পরে কোনো সমস্যা হয়েছিল কিনা, ভ্যাকসিন নিয়েছেন কিনা সবগুলা, কি কি ভ্যাকসিন নিয়েছেন এবং কোনো ভ্যাকসিনের পরে কোনো সমস্যা দেখা দিয়েছিল কিনা। তারপরে রুগীর র্যান্ডম ব্লাড সুগার বা তার ডায়াবেটিস, ব্লাড প্রেশার, রক্তচাপ, পালস, তার হার্টের পালস রেট কত, অক্সিজেন লেভেল কত। এই পালস অক্সিজেন লেভেল এটা আপনি একটা পালস মিটার কিনলে, একটা অক্সিমিটার কিনলে আপনি হয়ে যাবে, অল্প টাকার দাম এখন। এবং রুগীর টেম্পারেচার, তার তাপমাত্রা কত, এবং বিএমআই বডি ম্যাক্স ইন্ডেক্স, তার উচ্চতা অনুযায়ী, তার আপনার হাইট অনুযায়ী তার ওয়েট ঠিক আছে কিনা। এই হচ্ছে আমাদের মেডিকেল হিস্ট্রি। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন।